পদার্থবিজ্ঞানের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক পঞ্চম অধ্যায়ের চাপ কী। প্রথমে আমরা চাপের সংজ্ঞাটা একটু দেওয়ার আগে একটা জিনিস বোঝার চেষ্টা করি যে চাপটা হলো, ধরুন এটা একটা বস্তু, আমি এই বস্তুটা যখন এখানে রাখা মাত্রই এই বস্তুটা অবশ্যই একটা জায়গা দখল করছে। আমরা জানি নির্দিষ্ট যে কোনো একটা বস্তু একটা জায়গা দখল করে। তাহলে আমি ওই যতটুকু জায়গা দখল করে এটাকে যদি আমি দাগ দিয়ে ফেলি, এই যে দাগ দিয়ে ফেললাম চারদিক থেকে, তার মানে এটা বস্তুটা যখন আমি এখানে রাখা মাত্রই এই আমার পুরো খাতাটার এতটুকু জায়গা সে দখল করলো, কিন্তু পুরো জায়গা দখল করা নেই। এখন এই বস্তুটার একটা ওজন আছে, একটা ভর আর একটা ওজন। ভর বলতে আমরা কি বুঝি, একটু ভর আর ওজনের ইয়াটা আমাদের স্পষ্ট করে নিতে হবে। ভর আর ওজনটা অ্যাকচুয়ালি কি? ভর হলো একটা বস্তু কি উপাদান দিয়ে গঠিত, মানে তার বস্তুটার উপাদানের সমষ্টি। একটা বস্তুর উপাদানের সমষ্টিকে আমরা বলবো ভর। আর ওজনটা কি? ওজন আর ভরের মধ্যে পার্থক্য হলো, ওজনটা হলো বস্তুটাকে পৃথিবীর কেন্দ্র যে বলে আকর্ষণ করে, সেটা হচ্ছে কি ওজন। তাহলে ওজন আর ভরের মাঝে একটা তফাৎ আছে। ভরটা বলবো আমরা বস্তুটার যে উপাদান, যতগুলো উপাদান দিয়ে গঠিত সব উপাদানের সমষ্টিটা হবে ভর। ওজনটা কিন্তু তার উপাদানের সমষ্টি না। ওজনটা হচ্ছে ওই বস্তুটাকে পৃথিবীর কেন্দ্র যে বলে আকর্ষণ করে, সেটাই হলো কি ওজন। আচ্ছা, তো আমরা চাপ বোঝার জন্য একটা লাগবে ওজন, তাহলে ওজন আমাদের বোঝা হয়ে গেল। এখন এই বস্তুটাকে পৃথিবীর কেন্দ্র অবশ্যই টানছে, তো সেই টানটাই বস্তুটা যে জায়গার উপর রাখবো, এই একই টানটা, একই বলটা এই জায়গার উপরেও পড়বে, পুরো খাতা জুড়ে না। বস্তুটার যতটুকু ক্ষেত্রফল এবং যতটুকু জায়গা দখল করবে অতটুকু জায়গার উপর একটা। তাহলে এই বিষয়টা আমাদের উপর স্পষ্ট হলো। এটা যদি এই বস্তুটাকে যদি আমরা রাখি, তার ওজন, যেটাকে আমরা বল বলতে পারি, ওজন অ্যাকচুয়ালি একটা বল, কারণ এটা পৃথিবী যে বল আকর্ষণ করে বল বলতেছি। তাহলে এই বল বস্তুটাকে রাখা মাত্রই এর একটা ওজন এখানে কাজ করবে এই জায়গা বরাবর। এই ওজনটাকে আমরা বলতেছি চাপ। এখন চাপটা আসলে কি? চাপটা দেখুন, চাপটা হলো একক ক্ষেত্রফল বোঝার জন্য এটা একটু বুঝি। ধরুন এই ক্ষেত্রফলটা হচ্ছে কি 5 মিটার স্কোয়ার, এটা হচ্ছে কি 5 বর্গ মিটার। এই ক্ষেত্রফলটা মানে এই বস্তুটার ক্ষেত্রফল হচ্ছে কি 5 বর্গ মিটার। তাহলে ও স্থান দখল করবে যে 5 বর্গ মিটার। আর সে ওজন যেটা দিবে, যে একটা ওজন, তার ওজনটা যার উপর ক্রিয়া করবে এই 5 বর্গ মিটারের উপর ক্রিয়া করবে। এখন এটাকে আমরা কিন্তু চাপ বলতেছি না, চাপ বলবো একক ক্ষেত্রফলের উপর কতটুকু। মানে এককটা আমি বলেছিলাম যে ঘনত্বের মধ্যে এককটা হচ্ছে এমন একটা পরিমাণ যেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে আসলে মানে সঠিকভাবে পরিমাপ করতে পারি। তো আমরা যদি একটা নির্দিষ্ট একটা জায়গা 5 বর্গ মিটারের উপর কতটুকু বল, ধরুন এটার ওজনটা হচ্ছে 5 নিউটন নিলাম। তো এখন আমরা এটা বলতে পারতেছি এটার ওজন যেহেতু 5 নিউটন, তো এটা এই চাপ বল ফেলতেছে বা আঘাত করতেছে এতটুকু জায়গা বরাবর, এই খাতা পুরো জোরে না, এতটুকু জায়গা বরাবর আঘাত করতেছে। তো এখন এই এতটুকু জায়গার উপর 5 নিউটন বল ক্রিয়া করছে। তাহলে আমাদেরকে জানতে হবে এক বর্গ মিটারের উপর কতটুকু, মানে এককটা লাগবে। যদি আমরা এককটা, ধরুন একক হচ্ছে এতটুকু, এটা হচ্ছে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার উপর কতটুকু বল প্রয়োগ করছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো সম্পূর্ণ ইয়াটার উপর কতটুকু এক্স্যাক্টলি বুঝতে পারবো। তো 1 বর্গ মিটারের উপর কতটুকু বল প্রয়োগ করতেছে সেটা যে আমরা বের করতে যাব, কীভাবে লিখবো? ধরুন 5 এম স্কোয়ারের উপর, মানে 5 বর্গ মিটারের জন্য বল কত? বল হচ্ছে কি 5 নিউটন। তাহলে 1 বর্গ মিটারের উপর কত? 1 এম স্কোয়ারের উপর কতটুকু? তাহলে কম হবে 5-এর উপর, যদি 5 বর্গ মিটারে যদি আমাদের 5 নিউটন হয়, 1 মিটার স্কোয়ারের মধ্যে কম হবে, কম হলে ভাগ, মানে 5 নিউটন বাই 5 এম স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে? 5 চলে গেলে আর থাকে এন বাই এম স্কোয়ার। এনটা মূলত কি? বল। তাহলে বলটা আমরা বসাই, আর এখানে এম স্কোয়ারটা মূলত হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, লিখলাম F/A, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে এবার দেখুন
একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলটা হচ্ছে কি, এই যে একক ক্ষেত্রফল এ, এই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে এ মানে হচ্ছে 1 এ আর এফ 1, তাও এফ নিউটন। এখন এফ দ্বারা যে কোনো এটা হইতে পারে 1 নিউটন হতে পারে, 4 নিউটন হতে পারছে, আমি যেরকম 5 নিউটন বলছি। এফ বল মানে হচ্ছে যে কোনো মানের বল হতে পারে, এ মানে যে কোনো মানের ক্ষেত্রফল হতে পারে। এই জন্য আমরা এফ এ দ্বারা প্রকাশ করি, কারণ আমি জানি না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মান আসতে পারে, তো এটাকে আমরা সংক্ষেপে লিখবো এফ বাই এ। এই যে এরকম যে 5n/5m², যেটা এটাকে এভাবে লিখবো এফ বাই এ। এটাই হচ্ছে চাপ ইকুয়ালস আমরা লিখতে পারি এফ বাই এ। তো এখন এখান থেকে আমরা সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি। আমরা বের করলাম যে একটা বস্তুর একক ক্ষেত্রফলের উপর, এটা একটা ধরুন এটা একটা বস্তু, আমার এই বস্তুর এখানে যখন রাখলাম, এই বস্তুটা আরেকটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করতেছে, এটা হচ্ছে এই বস্তুটা, এই দাগ দেওয়া বস্তুটা। তো এখন এই বস্তুটার একক ক্ষেত্রফলের উপর কতটুকু ওজন সে ক্রিয়া করতেছে বস্তুটা, সেটাই হচ্ছে চাপ। তাহলে আমরা এখন সংজ্ঞাটা লিখতে পারি। সংজ্ঞাটা কি লিখতে পারি? কোনো বস্তুর একক ক্ষেত্রফল, মানে বুঝলাম আমরা একক ক্ষেত্রফল একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে একটা কথা আমাদেরকে উল্লেখ করতে হয়, লম্বভাবে বোঝাচ্ছি সেটা। লম্বভাবে মানে হলো প্রযুক্ত বলকে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে একটু আমরা সংজ্ঞার সাথে আমাদের এই চিত্রটা একটু মিলানোর চেষ্টা করি। বললাম কোনো বস্তু, তাহলে এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার একক ক্ষেত্রফল। আমি আপনাকে এই ক্ষেত্রফলের মাপ কেন বললাম এটা বুঝতে পারবেন, অঙ্ক করার সময় আমাদের কাজে আসবে। মূলত ক্ষেত্রফলটা আমাদের পরীক্ষায় যার ক্ষেত্রফলটা দেওয়া থাকবে, যে বস্তু দিয়ে আমি বল প্রয়োগ করতেছি, যেহেতু এই বস্তুটা বল প্রয়োগ করতেছে, তো তার ক্ষেত্রফলটা বিবেচনা করব। অর্থাৎ এটা যতটুকু ক্ষেত্রফল সে বল প্রয়োগ করবে ততটুকু ক্ষেত্রফল, পুরো খাতা জুড়ে, আমার খাতাটা অনেক বড়, পুরো খাতা জুড়ে কিন্তু বল প্রয়োগ করে নাই, এটার ক্ষেত্রফলটা যতটুকু ততটুকু স্থান জুড়ে বল প্রয়োগ করলো, তাহলে ততটুকুর বল আমরা বের করলাম। এখন একক কত, একক আমাদের পুরোটা লাগতেছে না, আমাদের চাপের জন্য লাগবে একক ক্ষেত্রফলের উপর কত, সেটা লিখলাম। কোনো বস্তুর, এটা একটা বস্তু, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে, লম্ব মানে খাড়াভাবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে আমাদের বস্তুটা এরকম বাঁকা হতে পারবে না, বাঁকা এরকম ডাইরেক্ট এবার সোজাসুজি হবে, সোজাসুজি বল প্রয়োগ করবে, এটা হচ্ছে লম্বভাবে। তো লম্বভাবে যদি প্রযুক্ত বল, লম্বভাবে মানে প্রয়োগকৃত বলকে আমরা বলতে পারি চাপ। এখন আমরা চলে যাব চাপের একক কী। চাপের এককটা নির্ণয় করার জন্য আগে বুঝতে হবে চাপটা কি মৌলিক রাশি না যৌগিক রাশি। সেটার জন্য আমরা বুঝব মৌলিক রাশি কাকে বলে। গত ভিডিওতে আমি বলেছি মৌলিক রাশি হচ্ছে যে রাশির এককটা হবে স্বাধীন, যেমন সময়, তার একক আমরা সময় জানি, সময়ের একক হচ্ছে একটা সেকেন্ড। তাহলে সময়ের একক দেখুন প্রকাশ করার জন্য অন্য কোনো এককের সহায়তা লাগতেছে না, জাস্ট সেকেন্ড লিখে দিলাম। তা আপনি বুঝবেন, আপনি এখন বলবেন অন্য কোনো এককের সহায়তা মানে, ধরুন আমি যদি বলি আপনাকে, যেমন ব্যাগ সবাই দ্বিতীয় অধ্যায়ে পড়েছি না, ব্যাগের একক যদি আমরা লিখি কি লিখব, মিটার সেকেন্ড, মিটার ms/1 লিখবো বা মিটার/সেকেন্ড লিখবো। তো এখন ব্যাগের এককের মধ্যে কয়টা একক আসছে, একটা সেকেন্ড আর একটা হচ্ছে মিটার, দুইটা একক চলে আসলো। তাহলে ব্যাগের একক লিখতে গেলে আমরা দুইটা এককের সহায়তা নিচ্ছি, তার মানে এটা স্বাধীন না, দুইটা এককের সমন্বয়ে গঠিত। আর এটা হচ্ছে কি স্বাধীন মানে স্বয়ং সম্পূর্ণ, তার মানে হলো সময়ের একক যেহেতু একটা নিজের মাধ্যমে নিজে প্রকাশ করতে পারতেছি, তাহলে সময়টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। আর ব্যাগ মৌলিক রাশি না, ব্যাগ হচ্ছে যৌগিক রাশি। তো প্রথম কথা হলো আমাদের চাপটাও হচ্ছে একটা যৌগিক রাশি, এর মানে হলো আমাদের চাপের মধ্যে কয়েকটা এককের মিশ্রণ হবে, কয়েকটা রাশির এককের একটা মিশ্রণ পাবো আমরা আমাদের চাপের মধ্যে। তাহলে আগে দেখি
কিভাবে আমরা বের করার চেষ্টা করি। প্রথমত চাপ বলতে কয়টা রাশি আসে সেটা দেখি। আমাদের চাপ বলার সাথে সাথে আমরা বলছিলাম যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল চাপ, তাহলে এফ বাই এ, এফটা হচ্ছে আমাদের বল আর এটা হচ্ছে কি ক্ষেত্রফল। এখন এই আমাদের বল এফ যেটা বলের এককটা বের করব, এই রাশিগুলোর এককের মাধ্যমে আমরা চাপের একক নির্ণয় করব। বলের একক সবাই জানি নিউটন, তারপরে হচ্ছে আমাদের চাপের ক্ষেত্রফলের একক কি, ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আর প্রস্থ যেহেতু এক ধরনের দৈর্ঘ্য সেটাও বলতে পারি মিটার। উভয় মিলে হচ্ছে আমাদের এখানে m1 মিলে হবে m স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন ক্ষেত্রফল বের করে ফেললাম, নিউটন বাই মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের চাপের একক। চাপের একক যদি আমাদের মনে রাখতে না পারি, আমরা এই কৌশলগুলো মনে রাখবো। আসলে অ্যাকচুয়ালি চাপের এককটা আসছে কোত্থেকে। তাহলে এখন এবার আসুন আমরা কি লিখতে পারি এখানে, চাপের একক নিউটন বাই এম স্কোয়ারকে আমরা অন্যভাবে লিখতে পারি। কিভাবে দেখুন, আগের কথা অনুযায়ী নিউটন ইন্টু 1 লিখতে পারি না এখানে, এম স্কোয়ার দেখুন নিউটন আর 1 গুণ করলে কী হবে, আবার 1 হয়ে যাবে। তো এখন এই 1 সমান আমরা এটাকে আমাদের চতুর্থ অধ্যায়, সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় অনুযায়ী এটাকে প্রকাশ করতে চাচ্ছি। এম স্কোয়ারটাকে কীভাবে প্রকাশ করতে পারি, দেখুন 1 সমান আমরা জানি যে কোনো রাশির উপরে যদি 0 দিই a⁴ হচ্ছে 1। তো এখন আমরা এটাকে এম স্কোয়ারের সাথে উপরে গুণ করতে ভাগ করতে চাচ্ছি। এখন উপরে তো কোনো এম স্কোয়ার নাই, তো কার সাথে আমরা এম স্কোয়ারকে ভাগ দিব, আমরা গুণ অথবা ভাগ করার জন্য ভিত্তি মিল রাখতে হয়। আমাদের যেহেতু এখানে ভিত্তি এম নাই, তো আমরা এই 1 থেকে এম এর একটা ভিত্তি আনতে পারি। সেটা কি, আমরা জানি যে কোনো রাশির উপর 0 হলে 1 হয়, তাহলে আমরা m0 লিখতে পারি। 1 সমান m0 যদি লিখি তাহলে আমরা এখানে ভাগ করতে পারতেছি ভিত্তি মিলাইয়া। তো লিখি n ইন্টু m⁴ m স্কোয়ার। যখন লিখলাম নিউটনটা রেখে দিই, এটা গুণ অবস্থায় আছে পাশে, এটা রেখে দিলাম। উপরেরটা সবসময় গুণে থাকে, তো এটা রেখে দিলাম পাশে। এখন m⁴, এখন m স্কোয়ার ভিত্তি মিল। এখন আমরা কি করতে পারি, আমাদের চতুর্থ অধ্যায় সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় অনুযায়ী আমরা ভাগের সময় সূচক বিয়োগ দিই। তাহলে m⁴ -2 মানে হচ্ছে 0 থেকে -2, কখনো 2 মাইনাস দেওয়া যায় না, তাহলে -2ই থেকে যাবে। তাহলে কি হবে, n ইন্টু m ইনভার্স 2। তাহলে এককটাকে আমরা হয় এভাবে লিখবো n বাই এম স্কোয়ার, অথবা এভাবে লিখবো n ইন্টু m ইনভার্স 2। এই দুইটাভাবে আমরা লিখতে পারি, অথবা আরেকভাবে লিখতে পারি n বাই মিটার স্কোয়ার। তাহলে কয়টা ভাবে পেলাম, তিনটা সরি। একটা হচ্ছে কি নিউটন বাই মিটার স্কোয়ার এভাবে বলবো, অথবা আমরা লিখবো নিউটন m ইনভার্স 2 লিখতে পারি, অথবা নিউটন পার মিটার স্কোয়ার, এভাবে তিনোভাবে আমরা লিখতে পারি। বন্ধুরা, এটা তো একভাবে একক, আরও একটা একক আছে, সেটা হচ্ছে কি, ওটা হচ্ছে তার স্পেশাল একক। এটা তো আমরা এককটা নির্ণয় করলাম এখান থেকে। স্পেশাল একক হচ্ছে চাপের একক হচ্ছে প্যাসকেল, একে আমরা PA বা পা বলতে পারি, সংখ্যা এমনি প্যাসকেল, তো পা না বলে আমরা প্যাসকেল বলবো। প্যাসকেল চাপের একক একটা হচ্ছে কি, আরেকটা আমরা কি পেলাম, প্যাসকেল। দুইটা, একটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার আর একটা হচ্ছে কি প্যাসকেল। এগুলো হচ্ছে তার প্রকাশভঙ্গি, একটা এখানে একক কিন্তু একটাই, কিন্তু এতে প্রকাশ এইভাবে করতেছি আমরা বিভিন্ন মাধ্যমে, এইভাবে যোগ বিয়োগের মাধ্যমে এইভাবে করতেছি। আরেকটা হচ্ছে প্যাসকেল। এখন আরেকটা বের করতে পারি। আপনারা বললেন সব একক যদি এরকম হয়, আমরা বেসিক লেভেল যেহেতু পড়তেছি এখন, তাহলে আমাদেরকে খুঁটিনাটি সব জানতে হবে। আরেকটা বের করার চেষ্টা করি। আচ্ছা, সেটা হচ্ছে আসলে এফ এর বলটা কি, এফ এর এককটা কি, প্রকৃতপক্ষে এফ সমান আমরা কি জানি, এফ সমান সেটা লেখার চেষ্টা করি। আমরা ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার লিখলাম। এখন এফ এর এককটা কি, আমরা জানি এফ সমান হচ্ছে mg। এফ সমান কি, mg, রাইট। তো এমটা হচ্ছে এখানে ভরের একক কেজি লিখলাম। তারপর জিটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ একক জানি কি আমরা, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কি ms ইনভার্স 2। অভিকর্ষজ ত্বরণ যেহেতু এক ধরনের ত্বরণ, এই জন্য অভিকর্ষজ ত্বরণের এককটা আমরা ms ইনভার্স 2 নিই। আচ্ছা, এফ এর অ্যাকচুয়াল এটা না একক, তো এই অ্যাকচুয়াল এককটা আমরা এখানে দিই, কেজি
আপনাকে সবসময় মাথায় এটা রাখতে হবে, যেগুলো যৌগিক রাশি হয় ওদের একক হয়, ওরা যেই যে রাশি দ্বারা গঠিত হবে তাদের সমন্বয়ে। তাহলে এখানের মধ্যে আবার এটা যে যৌগিক রাশি সেটা আবার কাদের মাধ্যমে গঠিত, আবার কতগুলো যৌগিক রাশি। যেমন এটা একটা যৌগিক রাশি ক্ষেত্রফল। কেন জানেন? ক্ষেত্রফল কখনো মৌলিক রাশি হবে না। ক্ষেত্রফল গঠিত হয় কাকে নিয়ে? দুইটা দৈর্ঘ্য নিয়ে, একটা প্রস্থ একটা দৈর্ঘ্য বলতেছি আমরা। প্রস্থটাই অ্যাকচুয়ালি দৈর্ঘ্য, মানে আমরা সুবিধার্থে প্রস্থ বলতেছি। প্রস্থ আর দৈর্ঘ্য উভয়টা মিলে হয়, উভয়টা উভয়টা মিলে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে দুইটা একক মিলে ক্ষেত্রফলটাও যৌগিক রাশি। এটা অবশ্যই যৌগিক রাশি হবে, কারণ দুইটা সমন্বয়ে গঠিত mgর মাধ্যমে। আচ্ছা, এখন দুইটা যৌগিকের মাধ্যমে আমাদের চাপ যেটা, সেটাও যৌগিক রাশি গঠিত হলো। তো এখন যাই হোক, এখন আমরা এখানে কাজ করি। দেখুন, এখন এটার কাজ যদি করি, এটা হচ্ছে কেজি ms ইনভার্স 2, এটা হচ্ছে m, আর এটা হচ্ছে কি ms ইনভার্স 2। এখন আসুন, কেজিটা আমরা এখানে কেজি যেহেতু নাই, কেজি বরাবর লিখে দিই। এখন এম স্কোয়ার নিচে আছে, উপরেও এম ইনভার্স 2 আছে আমাদের। উপরে আছে এম ইনভার্স 2 আর নিচে আছে এম স্কোয়ার। তো এখন এম স্কোয়ারটা যদি আমরা উপরে, তো এম স্কোয়ারটা যদি কি করি, এখন এটা হচ্ছে কি এম ইনভার্স 2। তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী কী করতে পারি, যদি ভাগ করি এম স্কোয়ার কি ভিত্তি যেটা ভিত্তি সেটার সাথে করবো। তো আমরা এসটা রেখে দিই, এসটা যেহেতু এখানে নিচে এস নাই, তাহলে এম স্কোয়ার এম ইনভার্স 2-র সাথে এম ইনভার্স 2। তো কী হবে, ইনভার্স 2 লিখে দিলাম। এখন এই 2টা যখন উপরে যাবে, যেহেতু এটা বিয়োগ করতেছি, তার -2 থেকে এটা 2টাকে বিয়োগ দেবো 2। এখন -2 থেকে -2 দেবে, যোগ করলে কী হবে, -4 হয়ে যাবে। তাহলে আমাদের এককটা আসতেছে কেজি, তারপর হচ্ছে এম ইনভার্স 4s। এটাও আসতে পারে। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য একটা চাপের যতগুলো আসতে পারে, একক আসতে পারে, এটার মাধ্যমে, রাশির মাধ্যমে সবগুলো আমরা জেনে রাখার, বের করার চেষ্টা করব। এবার আসি আমরা চাপের মাত্রায় চলে যাই। চাপের মাত্রা নির্ণয় কীভাবে করব? চাপের মাত্রাটা হলো একদম একই। আমরা মাত্রা বলতে বুঝি একটা রাশি কী নিয়ে গঠিত, কোন কোন রাশি নিয়ে গঠিত, তার সংক্ষেপে আমরা কতগুলো প্রতীকের মাধ্যমে লিখি, বা একটা রাশিকে সংক্ষেপে যেগুলো মৌলিক রাশি আছে, মৌলিক রাশি 7টাগুলোকে আমরা কতগুলো প্রতীক, ওই প্রতীকগুলোর সহায়তায় অন্যান্য যে রাশিগুলো মৌলিক রাশি দ্বারা গঠিত হবে তাদেরকে মৌলিক রাশির প্রতীকগুলো দ্বারা প্রকাশ করি। যেমন এখন আমরা যদি চাপেরটা বের করি, চাপ হচ্ছে আমাদের F/A। এখন এফটা মূলত হচ্ছে এফটা হচ্ছে কি আমাদের বল। আমরা প্রথমে চাপের মাত্রা নির্ণয় করার জন্য বলের মাত্রাটা বের করব, আর এই ক্ষেত্রফলের মাত্রাটা বের করব। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মূলত হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে হলো, এটা অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের দৈর্ঘ্য আসি যায়, তখন আমরা ছোট থাকে প্রস্থ বলি, অ্যাকচুয়ালি ওটাও দৈর্ঘ্য। তাহলে এটাকে আমরা দৈর্ঘ্য লিখতে পারি। এখন দৈর্ঘ্যর মাত্রা হচ্ছে আমরা এল লিখি, লেন্থ থেকে। তারপরে আবার এই দৈর্ঘ্য তাও লেন্থ, উভয় মিলে কি হবে, গুণের সময় বেস কি হয়, গুণের সময় পাওয়ারটা, তাদের পাওয়ার 1 যোগ হবে, এল স্কোয়ার হবে। তাহলে এল স্কোয়ার পেয়ে গেলাম, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, একটা পেলাম। এখন হচ্ছে এফ এর মাত্রাটা বের করব। এফ এর মাত্রা কি? এফ এর মাত্রা বের করার জন্য আমরা একটু ভিতরে যেতে হবে। এফ সমান কি? এমজি। এখন এমটা হচ্ছে কি? কেজি আমরা এমটা হচ্ছে কি? ভর। তো ভরের মাত্রা কি? ভর হচ্ছে আমরা জানি মৌলিক রাশি, ভরের মাত্রা তাহলে একটা নির্দিষ্ট আছে, সেটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার এম। এবার জির মাত্রা কি? জিটা হচ্ছে কি এম ইনভার্স, জিটা হচ্ছে মূলত একটা অভিকর্ষ ত্বরণের মাত্রা হলো এই থেকে ত্বরণের মাত্রাটা আমরা মিটার থেকে একক থেকে বের করার চেষ্টা করি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক না? তো এখন মিটারটা অ্যাকচুয়ালি কি? মিটারটা হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্য সমান, এখানে আমরা দৈর্ঘ্যের মাত্রাটা লিখলে এল লিখবো, আর এস ইনভার্স 2 মানে হচ্ছে কি সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, তো টি ইনভার্স 2 লিখব। তো এখন এখানে জি এর কি আসতেছে? এল টি ইনভার্স 2, এটা হচ্ছে কি আমাদের এফের মাত্রা। তো এখন এখানে আমরা লিখে ফেলি, এফের মাত্রাটা এখানে যদি লিখি কি আসবে? ক্যাপিটাল লেটার এম, এল, তারপর হচ্ছে কি টি ইনভার্স 2, আর এর মাত্রাটা আসবে আমাদের এল, লেন্থ স্কোয়ার। তাহলে উপরে লেন্থ, এটা যেহেতু এখন ওখানে কোনো এল নাই, একটা আছে শুধু, এখন এই এল এর সাথে এল এর আমাদের ভাগ হবে, আর বাকিগুলো বসে যাবে। এমটা বসে যাচ্ছে, তারপর টি ইনভার্স 2 এটাও বসে গেল। এবার আসুন, লেন্থ এখানে হচ্ছে কি 1, তাহলে লিখি 1, তাহলে -2। এখন কি আসতেছে? 1 - 2 মানে হচ্ছে কি -1। এবার আসি এম, এল ইনভার্স 1, টি ইনভার্স 2, এটা হচ্ছে কি আমাদের এই প্যাসকেল বা পি, যেটা
চাপের আচ্ছা বন্ধুরা, এখন আমরা কি দেখব? চাপ হচ্ছে, চাপ নিয়ে একটা ঝামেলা আছে। আমরা মৌলিক রাশি, যৌগিক রাশি দিয়ে একক আর মাত্রা নির্ণয় করে ফেললাম। এখন আমরা নির্ণয় করার চেষ্টা করব চাপটা কি আসলে স্কেলার রাশি না ভেক্টর। চাপটা কি অ্যাকচুয়ালি স্কেলার রাশি না ভেক্টর রাশি, ওটা বোঝার জন্য আমরা বুঝবো স্কেলার রাশি কাকে বলে। স্কেলার রাশি বলা হয় যে সকল রাশির নির্ণয় করার জন্য, যে সকল রাশিকে আমরা প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, তাদেরকে বলে আমরা স্কেলার রাশি। যেমন আমি যদি বলি আপনার ভর কতটুকু, আপনার ভর আপনি বলবেন 73 কেজি, 75 কেজি, আপনি কোনো দিক বলতে হবে না এখানের মধ্যে। আচ্ছা, তো আমরা স্কেলার রাশিটা বুঝলাম, এখন বুঝবো ভেক্টর রাশি কি। ভেক্টর রাশি হলো কি, যে রাশিগুলোর মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে আমরা বলি ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি এই দুইটা হচ্ছে আমরা কিন্তু চারটা জিনিসের এখানে চারটা জিনিস, একটা হচ্ছে কি মৌলিক রাশি, যৌগিক রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি। শুনুন, মৌলিক রাশিটা হচ্ছে একক, মৌলিক রাশি যৌগিক রাশিটা আমরা এককের মাধ্যমে বুঝি, আর স্কেলার ভেক্টরটা হচ্ছে মান এবং দিকের উপর। এখন শুনুন, চাপটা, এই চাপটা কি অ্যাকচুয়ালি কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, সেটার জন্য আমরা একটু এদিকে একটা কথা পড়ার চেষ্টা করব। স্কেলার রাশি কিভাবে হয়? স্কেলার রাশি হয়, ধরুন চাপটা দুইটা রাশির সমন্বয়ে গঠিত না। এখন যেগুলো এরকম দুইটা রাশির সমন্বয়ে গঠিত হয়, তখন আমরা দেখার চেষ্টা করি কোন কোন রাশি দ্বারা, কোন ভেক্টর রাশি গুণ করে হয়েছে, না ভেক্টর রাশির সাথে ভাগ করে হয়েছে, না কি, ওটা আমাদেরকে জানতে হয়। দেখুন, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। ভেক্টর রাশি গুণ করে আমরা, গুণ বা ভাগ, এখানে ভাগ চিহ্ন হতে পারে। ভেক্টর রাশি গুণ করে আমরা পাই স্কেলার রাশি, আর স্কেলার মিলে হয় স্কেলার। ভেক্টর রাশি কীভাবে স্কেলার রাশি হয় তার একটা উদাহরণ আমরা দিচ্ছি। দেখুন, চাপটা কি অ্যাকচুয়ালি, চাপটা কিসের সমন্বয়ে গঠিত? চাপটা গঠিত হয়, আমাদের পিটা গঠিত হয় এফ আর এ সমন্বয়ে গঠিত হয়। আচ্ছা, তো এফটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা আমরা অনেক আগ থেকে পড়ে আসতেছি। বল হচ্ছে একটা ভেক্টর রাশি এক ধরনের। আর এটা কি, এটা কোন ধরনের রাশি? ক্ষেত্রফল নিয়ে আমাদের বইয়ের মধ্যে একটু অনেক করে আসছে। ক্ষেত্রফলটাও একটা ভেক্টর রাশি। কেন আমি আপনাকে বলি, ক্ষেত্রফল একটা মান আছে তার, তারপরে হচ্ছে তার দিক কি, তার দিক হচ্ছে যে আমরা লম্বভাবে যেহেতু ক্রিয়া করে বলছি, তাহলে একটা দিক আছে, উভয়টা আছে যেহেতু, তার মানে হচ্ছে কি ভেক্টর মিলে হবে আমাদের স্কেলার রাশি। তো পিটা হচ্ছে বা চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। এবার বন্ধুরা, আমরা এখন একটা উদাহরণ করতে যাচ্ছি। উদাহরণটা হলো, তোমার ভর 50 কেজি, তোমার শরীরে এক পাশের ক্ষেত্রফল 0.5 m² এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল হচ্ছে 0.03 m²। আচ্ছা, এখানে একটা তথ্য দেওয়া আছে। তারপরে কি বললো, তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে, এটা ছিল আমাদের প্রশ্ন। তো প্রথমে আমরা আমাদের তথ্যগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমার একটা ভর দেওয়া আছে, ভর সমান আমরা জানি m। তাহলে আমার ভরটা দেওয়া আছে, শরীরের এক পাশ, ধরুন এটা হচ্ছে কি আমার একটা শরীর, এই এক পাশের ক্ষেত্রফলটা দেওয়া আছে কত, 0.5 m²। তারপরে বলতেছে আমার পায়ের তলা, অর্থাৎ এটা, এই পায়ের তলার ক্ষেত্রফলটা, এই যে পায়ের তলার ক্ষেত্রফল কত বলতেছে, 0.03 m²। তাহলে একটা হচ্ছে পাশের ক্ষেত্রফল আর একটা হচ্ছে পায়ের তলার ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল দেওয়া আছে আর আমার ভর দেওয়া আছে। তো আমাদেরকে এখানে চাপ নির্ণয় করতে বলতেছে, কিন্তু চাপটা দুইভাবে, একটা হচ্ছে আমি যদি এভাবে কাত হয়ে শুই তখন একটা চাপ আসবে, আর যদি দাঁড়িয়ে থাকি তখন একটা চাপ আসবে। কারণ হচ্ছে ক্ষেত্রফল দুইটা ভিন্ন ভিন্ন। চাপ সমান আমরা জানি, আগে আমরা চাপ সমানটা লিখি। চাপ সমান হচ্ছে পি ইকুয়ালস টু হচ্ছে F/A। এখানে এ যেহেতু ভিন্ন ভিন্ন আসতেছে, তাহলে মান দুইটাও ভিন্ন ভিন্ন হবে। এখন এফ এর মানটা অ্যাকচুয়ালি কত, আমরা পি বের করতে হলে এফ এর মান লাগবে। এফ সমান এখানে দেওয়া নাই, বল এখানে কোনো দেওয়া নাই, কিন্তু একটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে কি ভর। তো ভর যেহেতু দেওয়া আছে, আর আমাদের এফটা মূলত হচ্ছে একটা ওজন, তো আমরা আমাদের আগে আমার ওজনটা বের করার চেষ্টা করি। আমরা ওজন ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি, mg। এফটা সমান অ্যাকচুয়ালি ডাব্লিউ, তো আমরা ডাব্লিউ সমান mg জানি, অর্থাৎ এফ ইকুয়ালস টু mg। তো এম এর মান দেওয়া আছে আমাদের এখানে 15, তারপরে হচ্ছে কি 9.8। তাহলে ক্যালকুলেশন করে আমরা এটা মানটা বের করে ফেলি। ক্যালকুলেশন করলে পাচ্ছি 50 ইন্টু 9.8, অর্থাৎ এখানে পাচ্ছি 490। এটা হচ্ছে কি আমাদের ডাব্লিউ। তাহলে এফ এর মান পেয়ে গেলাম, এখন এ এর মান বসাবো। আচ্ছা, তো এখন
আমরা যদি আরেকটু গভীরে গিয়ে যদি বুঝতে চাই, এখানে ক্ষেত্রফল কে বড়? ক্ষেত্রফল এখানে 0.5 বড় না 0.03 বড়? অ্যাকচুয়ালি একটা আছে যে যদি দশমিকের পরে আমরা জাস্ট সংখ্যা দেখি তাহলে ওটা হবে বড়, আর দশমিকের পরে যদি শূন্য শূন্য এরকম দেখি তারপরে সংখ্যা তাহলে ওটা হবে ছোট। এটা হচ্ছে কথার কথা। আমরা যদি একটু দেখতে চাই অ্যাকচুয়ালি এখানে ক্ষেত্রফলটা কোনটা বড়। আর দেখুন এই এটা ধরুন একটা মানুষ, ধরুন এটা আমি, তো এখন এর একটা যে ভর আছে এই ভরটা কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ ওর ওজনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি আমি এখন এভাবে রাখলে, যদি এভাবে রাখি, একটা বল প্রয়োগ করতেছে একটা নির্দিষ্ট জায়গা বরাবর, এইখানে এটা যে জায়গাটা দখল করলো ওই জায়গা বরাবর সে বল প্রয়োগ করতেছে তার ওজনের মাধ্যমে। এখন যদি আবার এটাকে দাঁড় করাই এভাবে দিই তাহলে দেখুন জায়গাটা ছোট হয়ে গেছে, একটা ছোট জায়গায় ওই একই বলটা প্রয়োগ করতেছে, ক্ষেত্রফল এখন ছোট হয়ে গেছে কিন্তু বল চেঞ্জ হচ্ছে না। একবার এভাবে আরেকবার হচ্ছে এভাবে, দুইভাবে আমরা কিন্তু বল দিচ্ছি মেঝেতে, মেঝেতে দুইভাবে বল দিচ্ছি, কিন্তু কোনো 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 কোনোভাবে আমরা বলটা কমাচ্ছি না, বল একই কিন্তু ক্ষেত্রফল ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানের মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স আছে, অর্থাৎ চাপের একটা ডিফারেন্স আছে। চাপটা ক্ষেত্রফল যেহেতু কমে যাচ্ছে, আমাদের এখানে ক্ষেত্রফল যত কমতেছে চাপটা তত বাড়ছে। আচ্ছা দেখুন, এখন আমরা এখানে কে বড় এটা একটু বের করার চেষ্টা করি। তো আমরা জেনারেল ম্যাথের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে পড়েছি দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে পারি। 0.0 আমরা লিখতে পারি দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে অনাবৃত সংখ্যার জন্য একটা 0, তারপরে যে 5টা বসে যাবে, তারপরে এটাকে আমরা তাহলে করে ফেললাম। এখন 0.03কে কীভাবে করতে পারি? 0.03কে আমরা দশমিকের জন্য একটা 1, অনাবৃত সংখ্যা দুইটার জন্য দুইটা 0, তারপরে এখানে 3 আছে, 3টা বসে যাবে। এখন দেখুন 5/10 মধ্যে 5/10 আর 3/100 এখানের মধ্যে কে বড় ভগ্নাংশ? আমরা এরকম ভগ্নাংশ যখন থাকে, লব আর হর যখন সমান থাকে না, তখন কে বড় আমরা বলতে পারি না। তখন আমরা কি করতে পারি? হয় সমলব অথবা সমহর বিশিষ্ট করব। করার পর ওখানে যার লব বড় হবে সে বড়। আচ্ছা তাহলে সমহর বিশিষ্ট করি আগে ভগ্নাংশ দুইটাকে। এটা আমরা অ্যাকচুয়ালি দেখতেছি ক্ষেত্রফল কোনটা বড় সেটা বের করার জন্য। আমার পাশের ক্ষেত্রফল বড় নাকি আমার পায়ের ক্ষেত্রফলটা বড় ওটা বের করার জন্য। আচ্ছা এমনি সাধারণভাবে তো সবাই বলে দিতে পারো পায়ের ক্ষেত্রফলটা একটু কম হবে। তারপরে একটু বের করার চেষ্টা করি। তারপর হচ্ছে এখানে 100 আর এখানে হচ্ছে 10। প্রথমে এদের লসাগু বের করব। এদের লসাগু হবে 100। 100কে এখন যদি আমি এই প্রথম ভগ্নাংশ দ্বারা কাজ করি, প্রথম ভগ্নাংশের হর দ্বারা কাজ করলে 100 ভাগ করলে আসতেছে 100। তারপরে উভয় পক্ষকে যদি আমি গুণ করি 5 × 10, তারপরে হচ্ছে কি 10 × 10, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 5 × 10 = 50, এখানে হচ্ছে 100। তো অনুরূপভাবে এটার ক্ষেত্রেও যদি কাজ করি ভাগ 100, তারপরে আমরা পেয়ে যাচ্ছি এখানে 1, তারপরে 3/100 কে 1 দ্বারা গুণ করলাম, উভয় পক্ষকে পেয়ে গেলাম এখানে 3/100। আচ্ছা দেখুন এটা কিন্তু 3/100 থেকেই গেছে, আর এটাকে আমরা কি করলাম 50/100। তাহলে দেখুন এখন উভয় ভগ্নাংশ হর সমান, কিন্তু লবগুলো ভিন্ন ভিন্ন হয়ে গেল, একটা বড় একটা ছোট। 50/100 এটা মূলত হচ্ছে এটা, তার মানে 5/100 যেটা এটা হবে সবচেয়ে বড়। লব যেহেতু বড়, সমহর বিশিষ্ট প্রকাশ করে দেখলাম লব এটার বড়। আর 5/10 মূলত হচ্ছে 0.5, অর্থাৎ আমাদের 0.5 m², এটা হচ্ছে কি বড়। তাহলে ক্ষেত্রফল যেহেতু বড় আমাদের চাপ আসবে বেশি, এটা আমরা অগ্রিম বুঝে গেলাম। তাহলে একটু করে দেখার চেষ্টা করি। যখন আমরা কি ম্যাথটা যদি করি, চিত হয়ে শুয়ে যখন থাকবো, চিত হয়ে যখন আমরা শুয়ে থাকবো তখন চাপ P = হবে আমাদের F/A। আমরা এর মান জানি, এর মানটা বসিয়ে দিব 0.5 m²। তারপরে হচ্ছে আমাদের F কত নিউটন? 490 নিউটন। তাহলে এখন আমাদের চাপ কি আসবে? 400 নিউটনকে আমরা এখন ভাগ করব 0.5 দ্বারা। 0.5 দ্বারা যদি ভাগ করি তাহলে আসতেছে ভাগ 0.5, তাহলে আসতেছে 980, অর্থাৎ 980 নিউটন। এটার ওই একই খাতে আগের কাজটা করব, এখানে নিউটন পার মিটার স্কয়ার, অথবা যে যার মতো করে প্রকাশ করব, অথবা প্যাসকেল লিখে দিব আমরা।
সরাসরি এখানে প্যাসকেল লিখে দিব, PA প্যাসকেল। আচ্ছা, একটা বের করলাম। এখন হচ্ছে যখন আমি দাঁড়িয়ে থাকবো তখন দাঁড়ানো অবস্থায় আমার ক্ষেত্রফলটা হবে, আমার দাঁড়ানো অবস্থায় চাপটা হবে, চাপ P ইকুয়ালস টু হবে F/A। এর মানটা আমরা জানি 0.03 দেওয়া আছে আমাদের উদ্দীপকে। F আগেরটাই থাকবে 490। এখন 490কে আমরা ভাগ করব 0.03 দ্বারা। 490 ভাগ 0.03, তাহলে কত আসতেছে? একটা মান আসলো আমাদের। দেখুন আমরা এখানে একটা মান পেলাম, যেটা আমাদের বইয়ে আছে, এক্সাক্ট ওই মানটাই পেয়ে গেলাম। আপনারা একবার ট্রাই করে বের করতে পারেন। তাহলে পেয়ে গেলাম 1633, তারপর হচ্ছে 3 পয়েন্টের পর আর লাগতেছে না আমাদের এগুলো। জাস্ট এখন চাপটা বের করলাম। তাহলে দেখুন এটার মধ্যে আমরা পা লিখে দিতে পারি। তাহলে এখানে এই উদাহরণ দ্বারা আমরা যে চাপ শিখলাম, এতক্ষণ বকবক করে যে চাপটা শিখলাম, এই চাপটার অঙ্কগুলো আসবে এইভাবে। চাপ কি, চাপের একক কি, মাত্রা কি, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য। আর আমাদের আসল যেটা সৃজনশীল আসবে চাপের অঙ্কগুলো রিলেটেড। তো আমরা এই ভিডিওতে চাপ সম্পর্কে শিখলাম। আর নেক্সট ভিডিওতে হচ্ছে কি, থাকছে আমাদের যে চাপটা আসলে কি। চাপ হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে তরলের ক্ষেত্রে এক ধরনের চাপ, তারপরে হচ্ছে কি কঠিন পদার্থের ক্ষেত্রে একটা ধরনের চাপ। আমি আপনাকে সাধারণভাবে বলি। ধরুন কিছুক্ষণ আগেও যে কি আমি শুরুতে বলছিলাম, ধরুন আপনার মাথায়, ধরুন আমার গায়ে বাড়ায় কেউ একজন এক গ্লাস পানি ঢালি দিল, এক জল পানি ঢালি দিল, এটা হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে ওই একই জল বরফ করে আমার মাথার উপর মারলো। তা আমি কখন ব্যথা পাবো? যখন সে বরফটা মারলো তখন আমি ব্যথা পাবো এবং আমার মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এর মানে কি, বস্তু তো একই ছিল, উভয়টাই তো পানি ছিল না, উভয়টাই পানি ছিল, কিন্তু বরফ হওয়ার কারণে আমি ব্যথা পাচ্ছি, আবার যখন তরল ছিল তখন ব্যথা পাচ্ছি না। এর মানে হলো যখন তরল থাকে, তরল পদার্থ এক ধরনের চাপ প্রয়োগ করে আমাদের উপর, আর যখন এটা কঠিন পদার্থ হয় সেটা আর ধরনের চাপ। ধরুন এটা হচ্ছে কঠিন পদার্থ, এখন এটা যে খাতার উপর চাপ প্রয়োগ করতেছে এটা এক ধরনের। আর তরল পদার্থ যদি কারো উপর চাপ প্রয়োগ করে, যেমন আমরা যদি পুকুরে ডুব দিই, তখন আমরা পুকুরের নিচ তলায় চলে যাই না, গভীরে চলে যাই না, তখন আমার উপরে যে পানিটা থাকে সেটা আমার উপর কেমন চাপ দিচ্ছে, এই কঠিন পদার্থের মতো চাপ দিবে না অন্যভাবে দিবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে পাবো, মানে তরলের ভিতরে চাপ। তো আল্লাহ হাফেজ, আজ এইটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।